শুভ দর্শক মণ্ডলী, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত আমাদের আজকের এই ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠানে। আজকের এই ছায়া সংসদে বিতার্কিকরা কথা বলবে তরুণ ভোটাররাই আগামী জাতীয় নির্বাচনে ক্ষমতার পালাবদলে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে, এই শীর্ষক বিষয়ের উপর প্রস্তাব উত্থাপিত হবে। দেখা যাক আসলে তরুণ ভোটারদের এই ক্ষমতার পালাবদলে তাদের কতটুকু গুরুত্বপূর্ণ ভূমিকা তারা পালন করবে সেই বিষয়ে কথা বলবে। এবং আজকে এই আয়োজনে আজকের এই ছায়া সংসদে সরকারি দল হিসেবে অংশগ্রহণ করছে ইডেন মহিলা কলেজ, ঢাকার দল, এবং একই সাথে আরেকটি দল যারা বিরোধী দল হিসেবে অংশগ্রহণ করছে তারাও ঢাকার দল, ইস্টার্ন ইউনিভার্সিটি থেকে আগত। এই দুটি দলের বিতার্কিকরা তারা অংশগ্রহণ করবে আজকের এই প্রতিযোগিতায়। আমরা প্রথমেই পরিচয় করে দিতে চাই আমাদের আজকের এই ছায়া সংসদে সরকারি ও বিরোধী দলের বক্তাদের সাথে। সরকারি দল ইডেন মহিলা কলেজের বক্তারা হলো মাননীয় প্রধানমন্ত্রী ও সংসদ নেতা মাসতুন নাবিলা আলম, মাননীয় ছায়ামন্ত্রী সাদিয়া মাসুদ রিয়া এবং মাননীয় সরকার দলীয় সংসদ সদস্য প্রভাতী নূর। অন্যদিকে আমাদের আজকের এই প্রতিযোগিতার বিরোধী দল ইস্টার্ন ইউনিভার্সিটির বক্তারা হলো মাননীয় বিরোধী দলীয় নেতা সৈয়দ সাবিতে ইবনে মাহমুদ, মাননীয় বিরোধী দলীয় উপনেতা মোহাম্মদ শামসুর রহমান সৈকত এবং মাননীয় বিরোধী দলীয় সংসদ সদস্য কানিজ ফাতেমা ঋতু। আজকের এই প্রতিযোগিতায় যে 5 জন সম্মানিত বিচারক বিচার কার্য সম্পাদন করবেন এবার তাদের সাথে আমি আপনাদের পরিচয় করে দিই। আমাদের সাথে সম্মানিত বিচারক হিসেবে রয়েছেন সাংবাদিক জাকির হোসেন লিটন, বিশেষ প্রতিনিধি ও চিফ রিপোর্টার দৈনিক কালবেলা। এরপরে রয়েছেন সাংবাদিক সাইদুর রহমান, রাজনীতি ও নির্বাচন কমিশন বিষয়ক সম্পাদক দৈনিক ইত্তেফাক। পরবর্তী বিচারক অধ্যাপক আবু মোহাম্মদ রইস, লেখক, বিতর্ক সংগঠক ও নাট্যকার। এরপরে রয়েছেন সাংবাদিক কাজী জেবেল, দৈনিক যুগান্তরের বিশেষ প্রতিনিধি ও সভাপতি, রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি। সর্বশেষ বিচারক ডক্টর তাজুল ইসলাম চৌধুরী তুহিন, অধ্যাপক শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়। বিতর্ক অনুষ্ঠানটি পর্যবেক্ষণ করে এই ছায়া সংসদে বক্তাদের বক্তব্যের আলোকে বক্তব্য প্রদান করবার জন্য আমাদের সাথে সম্মানিত প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন নাগরিক ঐক্যের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি জনাব মাহমুদুর রহমান মান্না। শুরু করছি আমাদের আজকের ছায়া সংসদ। ক্ষমতার পালাবদলে তরুণ ভোটারদের ভূমিকা নিয়ে আমাদের আজকের যে ছায়া সংসদ, সেই ছায়া সংসদের মাননীয় প্রধানমন্ত্রী তথা সংসদ নেতা মাসতুন নাবিলা আলমকে তার প্রস্তাব উত্থাপন এবং উত্থাপিত প্রস্তাবের আলোকে বক্তব্য প্রদান করার জন্য অনুরোধ করছি মাননীয় সংসদ নেতা। এ বয়স জানে রক্তদানের পুণ্য, প্রাণ দেওয়া নেওয়া ঝুলিটা থাকে না শূন্য। আবু সাইদ মুগ্ধ, 1400 প্রাণের বিনিময়ে বাংলাদেশ তুমি ধন্য। মাননীয় স্পিকার, জুলাই বিপ্লবের তরুণের রক্তের উপর দাঁড়িয়ে শ্রদ্ধায় অবনত শিরে নতুন বাংলাদেশের আকাঙ্ক্ষায় ও পালাবদলের লক্ষ্যে আজকে তারুণ্যের এই সংসদে আপনার অনুমতিক্রমে যে প্রস্তাবটি উত্থাপন করছি সেটি হলো তরুণ ভোটাররাই আগামী জাতীয় নির্বাচনে ক্ষমতার পালাবদলে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সরাসরি সংজ্ঞায়ন করছি মাননীয় স্পিকার। তরুণ ভোটার বলতে 18 থেকে 33 বছর বয়সী ভোটারদেরকে বোঝাচ্ছি। আগামী জাতীয় নির্বাচনে ক্ষমতার পালাবদল বলতে বিগত ফ্যাসিস্ট রেজিম থেকে গণতন্ত্রের উত্তরণকে বোঝাচ্ছে এবং গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলতে বোঝাচ্ছি মুখ্য ভূমিকা রাখবে। মাননীয় স্পিকার, আজকের সংসদে বিরোধী দলের জন্য বার্ডেন অফ প্রুফ, অর্থাৎ তাদেরকে প্রমাণ করে দিয়ে যেতে হবে যে আগামী জাতীয় নির্বাচনে তরুণরা গণতন্ত্রের উত্তরণে ভূমিকা রাখবে না, তারা সেই বিগত ফ্যাসিস্ট রেজিমে ফিরে যাবে, স্বৈরতন্ত্রে ফিরে যাবে। মাননীয় স্পিকার, যদি তারা তা প্রমাণ করতে না পারে তাদেরকে মেনে নিতে হবে আজকে আমাদের এই প্রস্তাবটি। মাননীয় স্পিকার, দেখুন কেন আমরা বলছি যে তরুণ ভোটাররা জুলাই পরবর্তী নির্বাচনে ক্ষমতার পালাবদলে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তার কারণ হলো, এক, বিগত 3টি নির্বাচনে তরুণরা ভোট দিতে পারেনি, তাই আগামী নির্বাচন নিয়ে তাদের ভোটের আকাঙ্ক্ষা এবং ভূমিকা শক্তি যে বেশি থাকবে তা বলাই বাহুল্য। 2, 25% তরুণ ভোটার রয়েছে বাংলাদেশে মাননীয় স্পিকার। এই 25% তরুণ ভোটারই হবে ক্ষমতার পালাবদলের ট্রাম্প কার্ড। এবং 3, জুলাই বিপ্লবের নেতৃত্ব দিয়েছে তরুণরা মাননীয় স্পিকার, তাই তরুণরা যে সংস্কার আর ক্ষমতার পালাবদলে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে তার বলার অপেক্ষা রাখে না। মাননীয় স্পিকার, আগামী জাতীয় নির্বাচনে যে তরুণরা ভোট দেবে, আমরা আমাদের যন্ত্রণাটা কোথায় জানেন? 2014 সালে ভোট দিতে পারিনি, 2018, 2024 সালে ভোট দিতে পারিনি। চোখের সামনে দেখেছি উত্তপ্ত জুলাই পাখির মতো গুলি করে মেরেছে আমার ভাইকে, আমার বোনকে। মাননীয় স্পিকার, আমাদের কাছে তো রাইফেল নেই, হেলিকপ্টার থেকে গুলি করার সামর্থ্য নেই মাননীয় স্পিকার, কিন্তু আমাদের কাছে ব্যালট আছে। এই তারুণ্যের ব্যালট বিপ্লবে যে আমরা ক্ষমতার পালাবদল ঘটাবো তার বলার অপেক্ষা রাখেন মাননীয় স্পিকার। প্রশ্ন আসতে পারে যে কেন 75% অন্যান্য ভোটারের তুলনায় 25% তরুণ ভোটারের ভোটকে আমরা বেশি গুরুত্ব দিচ্ছি? উত্তরটা হলো মাননীয় স্পিকার, এই 25% তরুণ ভোটার জীবনের প্রথমবার ভোট দেবে। এই 25% তরুণ ভোটারের কোনো ভোট ব্যাংক নেই মাননীয় স্পিকার। এই 25% তরুণ ভোটার মাননীয় স্পিকার 2018 সালের বিনা ভোটের নির্বাচনে ভোট দিতে পারেনি, 2018 সালের নিজেদের ভোট নির্বাচনে ভোট দিতে পারেনি, 2014 সালে বিনা ভোটের নির্বাচনে ভোট দিতে পারেনি, ভোট দেওয়া হয়নি মাননীয় স্পিকার। এই ভোট, এই লাইলাতুল ভোটের কলঙ্ক কাটাতে মাননীয় স্পিকার তরুণরা যে ভোট দেবে তা বলার অপেক্ষা রাখে না। উত্তরটা হলো মাননীয় স্পিকার, 2024 সালের নির্বাচনে আমি নির্বাচনে তরুণরা ভোট দিতে পারেনি মাননীয় স্পিকার, তাই তারা ভোট দিতে চাইবে, ক্ষমতার পালাবদল চাইবে, গণতন্ত্রের উত্তরণ চাইবে মাননীয় স্পিকার। তাদের আগ্রহ, তাদের আকাঙ্ক্ষা নতুন বাংলাদেশ, সংস্কারের বাংলাদেশ, গণতন্ত্রের বাংলাদেশ মাননীয় স্পিকার। তাদের ভোটে যে ক্ষমতার পালাবদল ঘটাবে তা বলার অপেক্ষা রাখে না মাননীয় স্পিকার। 17 মার্চ পর্যন্ত হালনাগাদ তথ্য মতে দেশে মোট ভোটার সংখ্যা 12,44,80,687 জন। এর মধ্যে তরুণ ভোটার অর্থাৎ 18 থেকে 33 বছর বয়সী
ভোটারের সংখ্যা 4,44,00,000, যারা কিনা 2014, 2018, 2024 সালে ভোট দিতে পারেনি মাননীয় স্পিকার। তারাই ছিল জুলাই বিপ্লবের কারিগর। সেই প্রেক্ষাপটে ব্র্যাক ইনস্টিটিউট অফ গভর্নেন্স অ্যান্ড ডেভেলপমেন্টের তথ্য বলছে 95.5% তরুণ ভোট দেওয়ার জন্য মুখিয়ে আছে। হ্যাঁ মাননীয় স্পিকার, সেই মুখিয়ে থাকা, সেই উন্মুখ হয়ে থাকা থেকে আমরা বলছি তরুণরা আগামী জাতীয় নির্বাচনে ক্ষমতার পালাবদলে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আমাদের আজকের প্রধান অতিথি মাহমুদুর রহমান, রাজনীতির রহস্যপুরুষ মাহমুদুর রহমান মান্না স্যারের কিছু উদাহরণ দিয়ে আজকে আমি আমার বক্তব্য শেষ করব। দেখুন মাননীয় স্পিকার, তিনি কিছু উক্তি দিয়েছিলেন 2014 সালের নির্বাচনে। তিনি বলেছিলেন প্রতিদ্বন্দ্বিতাহীন নির্বাচন জাতির জন্য কলঙ্কের। মাননীয় স্পিকার 2018 সালের নির্বাচন নিয়ে তিনি বলেছিলেন দিনের ভোট রাতেই হয়েছে, বিকালে শুধু ফলাফল ঘোষণা হয়েছে। 2024 সালের নির্বাচন নিয়ে বলেছিলেন দামি নির্বাচন দিয়ে নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করেছে আওয়ামী লীগ। জি মাননীয় স্পিকার, এই ধ্বংস লীলা বন্ধ করতে হবে, এটিকে প্রতিহত করতে হবে, এর প্রতিবাদ করতে হবে মাননীয় স্পিকার। 2026 সালের নির্বাচনে তরুণদের ব্যালট বিপ্লবের মাধ্যমে এর সঠিক উত্তর দিতে হবে, যাতে আর কোনো মৃত মানুষ কবর থেকে উঠে ভোট দিতে না পারে মাননীয় স্পিকার, যাতে আর কোনো নাবালক ভোট দিতে না পারে মাননীয় স্পিকার, যাতে করে আর কেউ যেন বলতে না পারে আইসি খুশিতে ঠেলায় মাননীয় স্পিকার। আর যারা কেউ যেমন খুশি তেমন সাথে ভোট দিতে না পারে, আর যারা কেউ বলতে না পারে ভোট কেন্দ্রে মানুষ নেই, কুকুর বেড়াল ঘুমাচ্ছে মাননীয় স্পিকার। আর যেন ইভিএম এর নামে ডিজিটাল কারচুপি না হয়। যেমন মাননীয় স্পিকার, সেই লক্ষ্যে নতুন বাংলাদেশ গড়ার উদ্দেশ্যে, তারুণ্যের বাংলাদেশ গড়ার উদ্দেশ্যে, গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার উদ্দেশ্যে, ক্ষমতার পালাবদলের লক্ষ্যে মাননীয় স্পিকার আজকের এই প্রস্তাবটি গ্রহণ করা অত্যন্ত জরুরি মাননীয় স্পিকার। তাই আজকের এই সংসদে যেন আমাদের উত্থাপ প্রস্তাবটি গ্রহণ করা হয়, সেই জোর দাবি জানিয়ে বলছি মাননীয় স্পিকার, জাগো বাহে কণ্ঠে সবাই। ধন্যবাদ মাননীয় স্পিকার, ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ মাননীয় সংসদ নেতাকে তার বক্তব্যের জন্য। এই পর্যায়ে আহ্বান জানাচ্ছি আমাদের আজকের ছায়া সংসদের মাননীয় বিরোধী নেতা সৈয়দ সাবিতা বিন ইবনে মাহমুদকে তার বক্তব্য প্রদান করার জন্য। ধন্যবাদ মাননীয় স্পিকার, আজকে আমাকে এই সংসদে ফ্লোর প্রদান করার জন্য। মাননীয় স্পিকার, আজকে এই সংসদে যে প্রস্তাবটি উত্থাপন করা হয়েছে সেটা হচ্ছে তরুণ ভোটাররাই আগামী জাতীয় নির্বাচনে ক্ষমতার পালাবদলে আসলে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এখন আপনাকে তরুণ ভোটারের সাথে হর্ষই প্রত্যয় যোগ করে যে জিনিসটা স্পেসিফিক করে দেওয়া হয়েছে যে তরুণ ভোটাররাই একমাত্র আগামী জাতীয় নির্বাচনে ক্ষমতার পালাবদলে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে, যেটা আসলে মাননীয় স্পিকার দিবা স্বপ্নের মতো। তাদের বিরোধী দলের কথা শুনে আমার যে জিনিসটা মনে হয়েছে যে তারা একটা জিনিসই ভাবতেছে, একতাই বল বলে যে জিনিসটা ছিল তারা সেই জিনিসে বিশ্বাস করে না। তারা বিশ্বাস করে যে তরুণ একাই বল মাননীয় স্পিকার, যেটা আসলে একদম দিবা স্বপ্নের মতো। আপনার প্রথমত যে জিনিসটা চিন্তা করতে হবে যে 12 কোটি ভোটারের মধ্যে মাত্র 25% ভোটার মাননীয় স্পিকার তরুণ। সেই 25% ভোটার কখনো এককভাবে ক্ষমতার পালাবদলে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে না। ক্ষমতার পালাবদলে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে মাননীয় স্পিকার। আমরা মনে করি যে তরুণরা গুরুত্বপূর্ণ, কিন্তু এককভাবে গুরুত্বপূর্ণ নয়। তরুণদের সাথে গুরুত্বপূর্ণ মাননীয় স্পিকার নারী ভোটাররা, যারা 12 কোটির মধ্যে 6 কোটি ভোটার মাননীয় স্পিকার নারী ভোটার। তারপরে প্রবাসী ভোটার এবার ভোট দিবে মাননীয় স্পিকার, তাদের ভোটও এখানে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতেছে। গ্রামীণ ভোটার যারা আছে তাদের ভোট এখানে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতেছে। তাই আমি মনে করি মাননীয় স্পিকার, তরুণরা এখনো পর্যন্ত সংখ্যাগরিষ্ঠ নয়। সংখ্যাগরিষ্ঠ কারা? সংখ্যাগরিষ্ঠ হচ্ছে মাঝবয়সী সেই সকল প্রবীণ ভোটাররা মাননীয় স্পিকার। তাই আমি তাদেরকে বলতে চাই তরুণরা পরিবর্তনের প্রতীক হতে পারে, কিন্তু প্রবীণরা এখনো সিদ্ধান্তের নিয়ন্ত্রক মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, তাছাড়া আমরা যে জিনিসগুলোর জন্য বলতেছি যে তরুণরা এককভাবে ক্ষমতা পালাবদলে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে না, কারা করবে সেই জিনিসটা আমি প্রমাণ করে দিয়ে যাব। প্রথমত মাননীয় স্পিকার, নারী ভোটাররা, নারী ভোটারদের ভোট মাননীয় স্পিকার খুব গুরুত্বপূর্ণ। আপনি যদি বারবার তারা জুলাই রেভলিউশনের কথা বলে যাচ্ছে, জুলাই গণ অভ্যুত্থানের কথা বলে যাচ্ছে, কিন্তু আপনি যদি দেখে থাকেন যে জুলাই গণ অভ্যুত্থানের পর থেকে এখনকার সময় পর্যন্ত নারীদের বিভিন্নভাবে হয়রানির শিকার হতে হয়েছে। আপনি যদি দেখে থাকেন আশঙ্কাজনক হারে বাড়ছে পথে ঘাটে নারীদের হয়রানির ঘটনা, গণপরিবহনে নারীদের হয়রানি। মাননীয় স্পিকার, এই সকল জিনিস দেখার পরও নারীরা যখন প্রত্যেকটা ভোট দিবে তখন তারা চিন্তা করবে যে আসলে কাদের ভোট দিলে তারা তাদের ভয়েসটা রেজ করবে, তাদের হয়ে ভয়েসটা রেজ করবে, কাদের ভোট দিলে আসলে তারা তাদের অধিকারটা ফিরে পাবে, কাদের ভোট দিলে আসলে তাদের জন্য ভালো হবে মাননীয় স্পিকার। সেই জায়গাটা থেকে এই 6 কোটি নারীর ভোট আসলে খুবই গুরুত্বপূর্ণ হয় মাননীয় স্পিকার এই সংসদে। মাননীয় স্পিকার, তারপরে যে যাদের ভোটটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে প্রবাসী ভোট মাননীয় স্পিকার। আপনারা সবাই জানি যে প্রবাসী রেমিটেন্সের টাকায় মাননীয় স্পিকার আমাদের দেশ চলছে, তাই প্রবাসীদের মূল্যায়ন আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। আপনি দেখে থাকেন বিভিন্ন জায়গায় দূতাবাসে প্রবাসীদের হয়রানি করা হয় বা প্রবাসীদের অনেক সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। আমরা বর্তমানে জানি যে বাংলাদেশে প্রায় 2 কোটি প্রবাসী, 2 কোটি প্রবাসীর ফ্যামিলিকেও যদি আমরা ইনক্লুড করি তাহলে সেটা 4 কোটি, প্রায় 4.5 কোটির মতো দাঁড়ায়। এই 4 কোটি 4.5 কোটি মানুষজন আসলে দেখবে যে কিভাবে কাকে ভোট দিলে তাদের জন্য আসলে লাভবান হবে, তাদের জন্য সুবিধা হবে এবং তাদের জন্য দেখবে। তাই মাননীয় স্পিকার, আমি মনে করি যে প্রবাসীর ভোটটা আসলে আগামী জাতীয় নির্বাচনে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতেছে, রাদার দেন আপনি যদি চিন্তা করেন সেই সকল তরুণদের ভোটের থেকে। তারপরে মাননীয় স্পিকার, গ্রামীণ ভোটারদের ভোট আসলে খুবই গুরুত্বপূর্ণ। কেন আমি বলতেছি গ্রামীণ ভোটারদের ভোট আসলে গুরুত্বপূর্ণ? কারণ গ্রামীণ যারা ভোটার তারা আসলে বিভিন্নভাবে মার্কা বেস ভোট দেয়। তারা আসলে দেখে যে আসলে গত 17 বছর তারা আসলে ভোট দিতে পারেনি মাননীয় স্পিকার, তাদের অধিকারটা সেই ছিল না। তারা এখন দেখবে যে না, আমার ভোট দিতে আসছে, তারা আসলে বেশি সচেতন রাদার দেন তরুণরা আসলে মাননীয় স্পিকার ব্যবহৃত হয় বিভিন্ন রাজনৈতিক কাঠামোতে। তাদেরকে আসলে রাজনীতি করতে দেওয়া হয় না, ডিসিশন মেকিং এ তাকে দেওয়া হয় না, তাকে ব্যবহার
করা হয়, ব্যবহার করে বিভিন্ন রাজনৈতিক পার্সপেক্টিভ হাসিল করা হয় মাননীয় স্পিকার। যতদিন না পর্যন্ত আপনি তরুণদের রাজনৈতিক ডিসিশন মেকিং এ আনবেন, যতদিন না তরুণদের আপনি রাজনৈতিক লিডারশিপে আনবেন, ততদিন পর্যন্ত আসলে তরুণরা এককভাবে রাজনীতিতে আগামী জাতীয় নির্বাচনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তাই মাননীয় স্পিকার, আমি মনে করি এই সংসদে এই প্রস্তাবটি আসলে পাশ হওয়ার কোনো যুক্তিযুক্ত নেই। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ জানাচ্ছি আজকের এই ছায়া সংসদের মাননীয় বিরোধী নেতাকে। এই পর্যায়ে আহ্বান জানাচ্ছি আজকের এই ছায়া সংসদের মাননীয় ছায়ামন্ত্রী সাদিয়া মাসুদ রিয়াকে তার বক্তব্য প্রদান করবার জন্য। ধন্যবাদ মাননীয় স্পিকার। বিরোধী দলের নেতার প্রশ্নের উত্তরের মাধ্যমে আমি আমার বক্তব্যটি শুরু করতে চাচ্ছি। তিনি বলে গেলেন, তিনি যে এই যুক্তিগুলো দেখালেন 25 এবং 75-এর মধ্যে যে তিনি পার্থক্যই করতে পারলেন না, যিনি কিনা চোখের সামনে টকবগে জুলাইকে দেখেছে, এটি দেখেও তিনি কিভাবে এসব বোকাবোকা বলে গেলেন, আমি কিন্তু মেনে নিতে পারছি না এটি মাননীয় স্পিকার। তিনি 2019 সালের ডাকসু নির্বাচনের কথা বলেছেন, যেখানে কিনা মাননীয় স্পিকার 14, 18, 24-এ ফেসিস্টরা আমাদেরকে দমিয়ে রেখেছিল, কোনো তরুণী ভোট দিতে পারেনি। সেখানে তিনি কিভাবে ডাকসু নির্বাচনের কথাটি নিয়ে আসলেন, এটিও আমার বোধগম্য হচ্ছে না। বুকের ভেতর অনেক ঝড়, বুক পেতেছি গুলিকর, স্বাধীনতা এনেছি, সংস্কার আনবো, বিকল্প কে? তুমি, আমি, আমরা। মাননীয় স্পিকার, সারা দেশের দেয়ালিকাগুলোতে তারুণ্য যখন জানান দিচ্ছে ক্ষমতার পালা বদলের, ঠিক ওই মুহূর্তে দাঁড়িয়ে বিরোধী দলের নেতার কথা শুনে আমার মনে পড়ে গেল কবি নজরুলের সেই বিখ্যাত উক্তি, বহু যুবককে দেখে আছি যাহাদের যৌবনের ঊর্ধ্বের নিচে বার্ধক্যের কঙ্কাল মূর্তি। মাননীয় স্পিকার, আজকে আমাদের বিতর্কের জায়গাটি আসলে কোথায়? আজকে আমাদের বিতর্কের জায়গাটি ছিল তরুণ ভোটাররা কি ভোটদানের মাধ্যমে ক্ষমতার পালাবদল ঘটাতে পারবে, নাকি সে পুরনো ব্যবস্থাতেই থেকে যাবে। অথচ তাদের কথা শুনে মনে হয়েছে আমাদের যে 25% তরুণ ভোটার এবং 75% যে পৌর ভোটার রয়েছে, তাহারা মনে হয় কেউই ভোট কেন্দ্রে যাবে না। আর যদিও বা যায়, তাহলে মনে হয় সেই স্বৈরা শাসককেই ভোট দিয়ে আসবে। যারা তারুণ্যে বিশ্বাস করে, যারা পালা বদলে বিশ্বাস করে, তাদের কাউকেই মনে হয় তারা ভোট দেবে না। তারা মনে হয় ক্ষমতার পালা বদলে অংশ নিতে চায় না। মাননীয় স্পিকার, আমি বলতে চাচ্ছি, ইউথ ম্যাটার সার্ভে বলছে আগামী নির্বাচনে জয় পরাজয় নির্ধারণে তরুণরাই হবে মাননীয় স্পিকার তুরুপের তাস। আর এই একই তাসে যে বিরোধী দলের সব যুক্তিগুলো তাসের ঘরের মতন ভেঙে যাচ্ছে, তা কিন্তু আর বলার অপেক্ষা রাখছে না মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, একটু ইতিহাসে ফিরে যেতে চাই। 90-এর আন্দোলনে যখন নূর হোসেনের বুক আর পিঠ হয়ে ওঠে বাংলার জমিন, তখন পুরো বাংলা মুখরিত হয়েছিল স্বৈরাচার নিপাত যাক, গণতন্ত্র মুক্তি পাক স্লোগানে মাননীয় স্পিকার। আর 24কে মাননীয় স্পিকার আগলে রেখেছে তরুণরা, আবু সাইদরা। মাননীয় স্পিকার, এত জ্বলন্ত উদাহরণের প্রেক্ষিতে দাঁড়িয়ে আমার বিরোধী দল কিভাবে এত সংশয় প্রকাশ করে গেছেন, তাই তাদের আমি উদ্দেশ্য করে বলতে চাচ্ছি, 18 বছর বয়স মানে না কোনো ভয়, এ বয়স যেন ভীরু কাপুরুষ নয়। মাননীয় স্পিকার, গত 9 এপ্রিল পর্যন্ত আমাদের নির্বাচন কমিশনের তালিকায় নতুন ভোটার যুক্ত হয়েছে 58,89,000, যারা কিনা প্রথমবারের মতন ভোট দেবেন, যারা কিনা খুব কাছে থেকে দেখেছে জুলাইকে, যারা কিনা খুব কাছে থেকে দেখেছে তাদের ভাই বোনকে আত্মহুতি দিতে, যারা কিনা দেখেছে মাননীয় স্পিকার রাতের আধারে চাচি এসে ভোট দিয়ে যায়, অথচ চাচা সেই খবরটিই রাখে না। মাননীয় স্পিকার, যারা কিনা 14, 18, 24-এ ভোটে দিতে পারেনি, স্বৈরাচার তাদেরকে দমিয়ে রেখেছিল। মানে বিরোধী দল কি মনে হচ্ছে তারা কি নির্বাচন কেন্দ্রে, তারা কি ভোট কেন্দ্রে যাবে না? তারা কি ভোট দেবে না? আর যদি ভোট দেয় তাহলে কাকে দেবে? মাননীয় স্পিকার, তরুণদেরকে নিয়ে বিরোধী দলের মতামত তো দেখলাম, শুনলাম, এবার দেখে আসি রাজনৈতিক দলগুলো কি বলছে। তারুণ্যের সমাবেশে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলছে 4 কোটি তরুণ ভোটার যুক্ত হয়েছে, যারা কিনা প্রথমবারের মতন ভোট দেবে। মাননীয় স্পিকার, নির্বাচনে তারাই হবে বড় ফ্যাক্টর। এছাড়া মাননীয় স্পিকার, এনসিপি বলছে তারুণ্যের নেতৃত্ব দেখতে চায় বাংলাদেশ, তরুণরা পরিবর্তন করেছে, তরুণদের মাধ্যমে আমরা দেখেছি আমাদের বিজয়। মাননীয় স্পিকার, এই প্রেক্ষাপটে দাঁড়িয়েও বিরোধী দলের নেতার কথা শুনে আমার মনে হচ্ছে হাতি গোড়া গেল তল, মশা বলে কত জল। মাননীয় স্পিকার, আজকে আমাদের প্রধান অতিথি ডাকসুর সাবেক ভিপি এবং এরশাদ বিরোধী আন্দোলনে যার দীপ্ত কণ্ঠস্বর প্রদীপ্ত করেছে রাজপথ, সেই মাহমুদুর রহমান মান্না স্যারি কিন্তু বলছেন আগামী 50 বছর তরুণরা আওয়ামী লীগকে প্রতিহত করবে। এত বাস্তবিক উক্তির সামনে দাঁড়িয়েও আমার বিরোধী দল কিভাবে সংশয় প্রকাশ করছে, সেটি কিন্তু আমি মেনে নিতে পারছি না মাননীয় স্পিকার। তাই আমাদের অস্তিত্ব রক্ষায়, আমার আপনার অস্তিত্ব রক্ষায় আমরা একতাবদ্ধ হয়ে আগামী নির্বাচনে ভোট দিতে চাই মাননীয় স্পিকার। তাই মাননীয় স্পিকার, আজকের এই মহান সংসদে আমার প্রস্তাবটি যেন গৃহীত হয় তার জোর দাবি জানাচ্ছি। ধন্যবাদ মাননীয় স্পিকার, ধন্যবাদ সবাইকে। তর্কের লড়াই চলছে। এবার এই তর্কে অংশগ্রহণ করছে মাননীয় বিরোধী দলীয় উপনেতা মোহাম্মদ শামসুর রহমান সৈকত। মাননীয় স্পিকার, তারা বারবার পতিত স্বৈরাচারের ফিরে আসার কথা বলছে। মাননীয় স্পিকার, পতিত স্বৈরাচার তো ইন্টারিম গভর্নমেন্ট তাদের নিষিদ্ধ করার ব্যবস্থা নিচ্ছে মাননীয় স্পিকার, তাহলে তারা কিভাবে পতিত স্বৈরাচারের ফিরে আসার সংখ্যা দেখছে, আমার তো তা বোধগম্য হয় না মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, তারা
ই প্রত্যয়কে বারবার গোলায় ফেলছে মাননীয় স্পিকার। ই প্রত্যয় দ্বারা আজকের এই প্রস্তাবকে স্পেসিফিক এবং নির্দিষ্ট এবং একক এবং সর্বাধিক গুরুত্বপূর্ণ করে দেওয়া হয়েছে মাননীয় স্পিকার তরুণ ভোটারদের। মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার তারা 90-91 উদাহরণ দিয়ে যাচ্ছে মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার তারা বলে যাচ্ছে 90-91-এ স্বৈরাচারের পতনের পর ডাকসু বা তরুণরা অনেক বেশি মুখ্য অবদান রাখছে মাননীয় স্পিকার, পরবর্তীতে যাতে তরুণদের ক্ষমতার পালাবদলে যাতে অংশগ্রহণ করতে পারে মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, তাহলে কিভাবে আবার 90-এর পর আমাদের 24-এ আরেকটা স্বৈরাচার পতন করতে হলো মাননীয় স্পিকার? তাহলে তরুণরা তখন কি গুরুত্বপূর্ণ ভূমিকাটা পালন করলো যে আবার স্বৈরাচার ফেরত আসলো মাননীয় স্পিকার? আমার তা বোধগম্য হয় না মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় স্পিকার আমাকে এই মহান সংসদে বক্তব্য দেওয়ার সুযোগ দেওয়ার জন্য। মাননীয় স্পিকার, আমরা সকলে জানি একটি দেশের জাতীয় নির্বাচনে নির্বাচন কমিশন ভোটিং পদ্ধতি, ভোটিং ফ্যাক্টর, ভোটার সংখ্যা এবং ভোট কাস্টের পরিমাণ সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, তারা যদি শুধুমাত্র ভোটিং কাস্টের পরিমাণ এবং ভোটার সংখ্যা দেখিয়ে তারা আজকে যদি এই সংসদে প্রমাণ করতে চায় যে তরুণরা আগামীর পট পরিবর্তনে অথবা ক্ষমতার পালাবদলে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে, শুধুমাত্র তাদের 4 কোটি ভোটার রয়েছে এটি দিয়ে, তাহলে তারা বোকার স্বর্গে বাস করছে মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, তরুণরা গুরুত্বপূর্ণ, কিন্তু ক্ষমতার পালাবদলে অধিক, সর্বাধিক বা একমাত্র নিয়ামক কখনোই হতে পারে না মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আমার দলের দলনেতা দেখিয়ে গেছে ডাকসু নির্বাচনের কথা মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আমরা সোশ্যাল মিডিয়াতে তরুণদের রাজনীতি সচেতন দেখি, যখন তারা যে বিভিন্ন এনজিও, বিভিন্ন সংস্থার যেসব প্রতিবেদন অথবা রিসার্চ তারা সাবমিট করতেছে আমাদের সামনে মাননীয় স্পিকার, সেগুলো কিন্তু মাননীয় স্পিকার সোশ্যাল মিডিয়া থেকে কালেক্ট করা। মাননীয় স্পিকার, তরুণদের সোশ্যাল মিডিয়া তারা বিভিন্ন সময় বিভিন্ন রকম মোটিভেটেড হয় এজেন্ডা দ্বারা মাননীয় স্পিকার, বিভিন্ন রাজনৈতিক দল, বিভিন্ন এজেন্সির এজেন্ডা দ্বারা মাননীয় স্পিকার। সেই সব এনজিও এইসব তরুণদের মোটিভেট করে এই ফল তারা এইসব হচ্ছে জনগণের সামনে নিয়ে আসতেছে মাননীয় স্পিকার। তারা কিন্তু কখনোই মাননীয় স্পিকার ফিল্ডে গিয়ে, মাঠে গিয়ে, গ্রামে গিয়ে, গঞ্জে গিয়ে রিসার্চ করে না মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, তারা বারবার বলে যাওয়ার চেষ্টা করতেছে 25% তরুণ। হ্যাঁ মাননীয় স্পিকার, 25% তরুণ, কিন্তু মাননীয় স্পিকার 25%-এর মধ্যে কিছু অংশ রয়েছে বিভিন্ন দলের ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ মাননীয় স্পিকার। তাহলে ওই ছাত্র সংগঠনের ওই নেতৃবৃন্দ কিন্তু ওই ছাত্র সংগঠনের ফাদার অর্গানাইজেশনকে ভোট দান করবে মাননীয় স্পিকার। তাহলে তারা কিভাবে এই নির্বাচনকে প্রভাবিত করবে? আমার বোধগম্য হয় না মাননীয় স্পিকার। রাজনৈতিক স্বার্থই কিন্তু ক্ষমতার পালাবদলে গুরুত্বপূর্ণ ভূমিকা এবং একক নিয়ামক পালন করে মাননীয় স্পিকার, যার কারণে তরুণ ভোটাররা গুরুত্বপূর্ণ হলেও রাজনৈতিক কাঠামোতে তরুণদের অংশগ্রহণ সীমাবদ্ধ এবং সীমিত, যার লাভ এবং ফলাফল এই রাজনৈতিক দলগুলো ঘরে তুলছে মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় স্পিকার, ধন্যবাদ সকলকে। ধন্যবাদ মাননীয় বিরোধী দল উপনেতাকে তার বক্তব্যের জন্য। এই পর্যায়ে আহ্বান জানাচ্ছি আমাদের আজকের ছায়া সংসদের মাননীয় সরকার দলীয় সদস্য প্রভাতী নূরকে তার বক্তব্য প্রদান করবার জন্য। মাননীয় স্পিকার, বিরোধী দল বারবার বলছে তরুণরা নাকি উদ্দীপ্ত হয়ে তবেই ভোট দেয়। তাহলে মাননীয় স্পিকার, তিনি বোধহয় চোখের সামনে টকবগে জুলাই দেখেননি। মাত্র 36 দিনের ব্যবধানে আমরা যে স্বৈরশাসকের পতন ঘটিয়েছি, সেখানে কিন্তু কোনো রাজনৈতিক দলের উদ্দীপনা ছিল না। ট্রাম্প কার্ড তরুণ ভোটাররা, গেম চেঞ্জার 4 কোটি তরুণ ভোটার, ভোটের হিসেব পাল্টে দিতে পারে 4 কোটি তরুণ ভোটার। মাননীয় স্পিকার, বিতর্কের এই পর্যায়ে জাতীয় দৈনিকগুলো শিরোনাম আবারও পাঠ করছি, তার কারণ বিরোধী দলের বক্তব্য শুনে মনে হচ্ছে তাদের সকলেরই বোধহয় স্মৃতি ভ্রম রোগে ধরেছে। না হলে মাননীয় স্পিকার, তারা একটি যুক্তিও কেন প্রমাণ করতে পারলো না যে তরুণরা পালাবদলে কেন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে না? মাননীয় স্পিকার, তরুণরা কেন দুর্নীতিগ্রস্ত স্বৈর শাসন ব্যবস্থায় ভোট দেবে? তাই মাননীয় স্পিকার, কৌশলগত জায়গাটি থেকে তাদের যুক্তিটি আজকে সংসদে আর টিকছে না। মাননীয় স্পিকার, কিছু ঐতিহাসিক উদাহরণের মাধ্যমে আজকে আমি এই সংসদে প্রমাণ করে দিয়ে যাব যে তরুণরাই যুগে যুগে নির্বাচনের পালাবদলে ভূমিকা রেখেছে। মাননীয় স্পিকার, 52-এর ভাষা আন্দোলনের কথা নিশ্চয়ই সবাই জানেন, যার প্রভাব পড়েছিল 54-এর যুক্ত ফ্রন্ট নির্বাচনে, 69-এর গণ অভ্যুত্থান কিংবা 66-র 6 দফা, যার কথাই বলুন না কেন এর প্রভাব পড়েছিল 70-এর নির্বাচনে মাননীয় স্পিকার, যার মূল কাণ্ডারি ছিল এই তরুণ সমাজ। মাননীয় স্পিকার, তরুণ সমাজের হাত ধরে এসেছে 71-এর মুক্তিযুদ্ধ, একটি স্বাধীন দেশ, স্বাধীন ভূখণ্ড, এবং এই তরুণ সমাজের স্বৈর শাসকের হাত থেকে আমাদেরকে মুক্তি দিয়েছে। তাই মাননীয় স্পিকার, এই তরুণ সমাজের হাত ধরেই যে একটি ব্যালট বিপ্লব ঘটবে, সেটি কিন্তু অবশ্যম্ভাবী সত্য। মাননীয় স্পিকার, বিরোধী দল তাদের বক্তব্যে প্রমাণ করতে ব্যর্থ হয়েছেন যে তরুণেরা 14, 18 এবং 24-এর নির্বাচনে স্বৈর শাসক এবং তাদের দোসরদের জন্য ভোটই দিতে পারেনি, তারা কেন এবার ভোট দেবে না? মাননীয় স্পিকার, তারা কেন পালাবদল চাইবে না? তাদের যুক্তির জায়গাটি ছিল
অন্য ভোটাররাও নাকি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। মাননীয় স্পিকার, যুক্তি খণ্ডন করছি। প্রথমত, আমাদের বিতর্কের জায়গাটি কিন্তু আজকে তরুণ ভোটারদেরকে নিয়ে অন্য জায়গাতে নয়। দ্বিতীয়ত, রাজনৈতিক দলগুলোর একটি নির্দিষ্ট ভোট ব্যাংক আছে, যার বাইরে গিয়ে 10% তরুণ ভোটার তো ভোটের পরিবর্তনে ভূমিকা পালন করে। মাননীয় স্পিকার, এবছর তরুণ ভোটারের সংখ্যাই 25%। তাই তরুণ ভোটাররা যে অবশ্যম্ভাবী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে সেটি কিন্তু দিনের আলোর মতো পরিষ্কার। মাননীয় স্পিকার, দ্য ইকোনমিস্টের কান্ট্রি অফ দ্য ইয়ার হয়েছে বাংলাদেশ। তার কারণ কি জানেন? তার কারণ হচ্ছে জুলাই আন্দোলন। যে জেনারেশনকে ফাস্ট ফুড জেনারেশন বলে অবজ্ঞা আর তুচ্ছতা করা হতো, তারাই মাননীয় স্পিকার আজকে জাতির কাণ্ডারি। মাননীয় স্পিকার, ব্র্যাকের পালস সার্ভে বলছে শিক্ষার্থীদের রাজনৈতিক দলকে 40% মানুষ সমর্থন জানাচ্ছে, আর 87.6% মানুষ মনে করেন তরুণরাই পারবে, তরুণরাই বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে পারবে, তরুণদের হাতে বাংলাদেশ নিরাপদ। কিন্তু মাননীয় স্পিকার, বিরোধী দলের বক্তব্য শুনে বারবার মনে হচ্ছে তারা এটাই বলতে চাচ্ছে, ওরে প্রবীণ, ওরে আমার পাকা, তরুণ ভোটারদের অবজ্ঞা করে তুই আপনা প্রাণ বাঁচা। মাননীয় স্পিকার, বর্তমান বাংলাদেশে 18 থেকে 21 বছর বয়সী ভোটার আছে 77 লাখ, 21 থেকে 25 বছর বয়সী ভোটার আছে 1,12 লাখ, 26 থেকে 29 বছর বয়সী ভোটার আছে 1,14 লাখ, যারা কিনা মাননীয় স্পিকার পর্যায়ক্রমে 14, 18 এবং 24 নির্বাচনে ভোট দিতে পারেনি। মাননীয় স্পিকার, আবারও বলছি, এই সকল তরুণেরা 14, 18 এবং 24 নির্বাচনে কখনোই ভোট দিতে পারেনি, কারণ স্বৈর শাসক ছিল। মাননীয় স্পিকার, এবার তারা ভোট দেবে এবং কাদের পক্ষে ভোট দেবে? মাননীয় স্পিকার, নিশ্চয়ই তরুণ সমাজ ভোট দিয়ে স্বৈর শাসককে কিংবা দুর্নীতিবাজকে ফেরত আনবে না। তারা ভোট দেবে আলোর পথে, তারা দুর্নীতিমুক্ত একটি সুন্দর বাংলাদেশ প্রতিষ্ঠা করবে। মাননীয় স্পিকার, শেষ করছি, তবে তার আগে বলতে চাই, 14 সালের নির্বাচন কেন্দ্রিক সহিংসতায় মারা যায় 123 জনের বেশি, 2018 সালে 70 জনের বেশি, আর 24 সালের ঘটনাতে মাননীয় স্পিকার আপনি নিজের চোখেই দেখলেন 1400 প্রাণের বলিদানে মাননীয় স্পিকার স্বৈর শাসকের পতন হলো, বুকের তাজা রক্ত মাননীয় স্পিকার ঝরিয়ে গেল। মাননীয় স্পিকার, এই তরুণ প্রজন্মের রক্তের বিনিময়ে আমরা কি পেলাম? একটি স্বৈর শাসক মুক্ত বাংলাদেশ। তাই মাননীয় স্পিকার বলছি, এবার থামুন। আর কত মাননীয় স্পিকার তারুণ্যের রক্ত নিয়ে খেলবেন? আর কত তারুণ্যের রক্তের উপর দিয়ে বিজয় উল্লাস করবেন? মাননীয় স্পিকার, আজকের সংসদে আপনাকে আমাদের এই দাবিটি মেনে নিতেই হবে মাননীয় স্পিকার, না হলে হেরে যাবে তরুণ সমাজ, হেরে যাবে তারুণ্য, হেরে যাবে তরুণের অদম্য শক্তি, অদম্য স্পৃহা। ধন্যবাদ মাননীয় স্পিকার, ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ মাননীয় সদস্য সরকারি দলের। এই পর্যায়ে আহ্বান জানাচ্ছি মাননীয় বিরোধী দলীয় সদস্য কানিজ ফাতেমা ঋতুকে তার বক্তব্য প্রদান করবার জন্য। হায় রে কপাল মন্দ, চোখ থাকিতেই অন্ধ। তারা নিজেরাই কিন্তু জুলাই গণ অভ্যুত্থানকে একটি প্রশ্নবিদ্ধ করে যাচ্ছে। তারা বারবারই বলছে তরুণরা সামনের সারিতে দাঁড়িয়ে জুলাই গণ অভ্যুত্থান সংগঠিত করেছে, কিন্তু তাই বলে কি আপনি যেই আমাদের রিকশাওয়ালা মামা রিকশার উপরে দাঁড়িয়ে সেলুট দিয়ে যাচ্ছিল, তাদের পুরো জিনিসটি কি আপনারা অস্বীকার করতে পারবেন? আপনারা খালি বলে যাচ্ছেন তরুণরাই গণ অভ্যুত্থান করেছে, কিন্তু আসলে না। আমাদের প্রতিটি মানুষ, প্রবীণ থেকে শুরু করে আমাদের মা বাবা থেকে শুরু করে আমাদের শিক্ষকরা সবাই এই গণ অভ্যুত্থানে সমানভাবে আন্দোলন করেছিল দেখেই তরুণরা আজকে এই গণ অভ্যুত্থানটি আনতে পেরেছে। সেই কারণে আজকের এই সংসদে আমরা বলছি, পালা বদলে শুধুমাত্র তরুণদের ভূমিকাই মুখ্য নয়, সবার ভূমিকাই মুখ্য। মাননীয় স্পিকার, একটু আগে সংসদ সদস্য বলে গেল তারা শুনেছে গত 15 বছর ফ্যাসিস্ট সরকারের সময় রাতের ভোট দিনে হয়েছে এবং চাচার ভোট শুনেছে যে চাচি দিয়ে গেছে। মাননীয় স্পিকার, এই কারণেই চাচার ভোট যেন চাচি এবার না দেয়, এই কারণেই আমরা চাই, এই কারণেই গত 15 বছর ধরে চাচার ভোট ধরে ভোট দিতে পারেনি। গত 15 বছর ধরে যখন চাচার ভোটটি চাচি দিতে পারেনি, সেক্ষেত্রে আপনারা কিভাবে বুঝছেন শুধুমাত্র তরুণরাই এবার সামনে জাতীয় নির্বাচনে ভোট দিবে, সেই চাচি বা চাচা ভোট দিবে না? সেই চাচা বা চাচি যখন গত 15 বছর ধরে ভোট দিতে পারছে না, বা গত 15 বছর ধরে শুনছে যে চাচার ভোট চাচি দিয়ে ফেলছে, সেই 15 বছর ধরে তাদেরও একটি আক্ষেপ থাকবে এবং পরবর্তীতে তারাই গিয়ে ভোটটি সর্বপ্রথম দেবে। মাননীয় স্পিকার, আমার প্রধানমন্ত্রী প্রথমেই বলে গেল নারী ভোটারদের কথা, প্রবীণ ভোটারদের কথা, এবং তারপরে বলে গেল প্রবাসী ভোটারদের কথা। তরুণদের প্রভাব রাজনৈতিক প্রেক্ষাপটে, কিন্তু তারা কখনোই ক্ষমতার পালাবদলের নিয়ামক হতে পারে না। মাননীয় স্পিকার, ইতিমধ্যেই আমার নেতা এবং উপনেতা কিন্তু তার যথেষ্ট প্রমাণ দিয়ে গেছেন। এর মধ্যে আমি প্রথমেই বলতে চাই, প্রথমত বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে দাঁড়িয়ে নারী ভোটারদের সমীকরণ কিন্তু আপনারা কোনোভাবেই উপেক্ষা করতে পারেন না, কেননা বর্তমানে অর্ধেক ভোট আছে নারীদের হাতে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো 2024 সালের তথ্য অনুযায়ী নারী ভোটাররা 5 কোটিরও বেশি, যা মোট ভোটারের জনসংখ্যার প্রায় 49.7%, বা কোনো কোনো সমীক্ষায় দেখা গেছে তা 53%। প্রথম আলো 28
জানুয়ারি 2024 জানায় আগামী নির্বাচনে নারী ভোটারদের মনোভাবই পরিবর্তন করে দিতে পারে ক্ষমতার কে বসবে ক্ষমতার আসনে। মানে স্পিকার, নারীরা এখন সাইলেন্ট রেভলিউশনের মতো কাজ করছে। বিগত কয়েকটি নির্বাচনে দেখা গেছে নারী ভোটারদের উপস্থিতি গ্রাম বাংলায় এবং শহরে যথেষ্টভাবে বাড়ছে। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী 2018 সালে জাতীয় নির্বাচনে নারী ভোটারের উপস্থিতি ছিল 80.71% এবং যেখানে পুরুষ ভোটার ছিল 75.68%। মানুষ স্পিকার, এক্ষেত্রে পুরোপুরি আমরা লক্ষ্য করতে পারি যে নারী ভোটারের সংখ্যাই গুরুত্বপূর্ণ বেশি। মানুষ স্পিকার, প্রবাসী ভোটাররা দেশের জন্য শুধু অর্থনৈতিকভাবেই উন্নতি আনে সেটা না, রাজনৈতিকভাবেও তারা দেশের একটা বড় সম্পদ। কি হবে? প্রবাসী ভোটারদের সংখ্যা বর্তমানে বাংলাদেশে 1,23,00,000। এই 1,23,00,000-এর মধ্যে বর্তমানে 7.5 লাখ যারা হচ্ছে ভোটারের তালিকায় যুক্ত হয়েছে। অনেক সময় প্রবাসীরা সরাসরি নিজেরা ভোট দিতে পারে না, সেক্ষেত্রে পরিবার, সমাজ এবং এলাকার মানুষের উপর ব্যাপকভাবে প্রভাব রাখে। তাদের পাঠানো রেমিটেন্স, অর্থনৈতিক সহায়তা ইত্যাদির মাধ্যমে, আত্মীয় স্বজনদের মাধ্যমে সিদ্ধান্তকে কিন্তু অনেকভাবে প্রভাবিত করে। মানে স্পিকার, এক্ষেত্রে যুগান্তর 2024 31 জানুয়ারি বলে মধ্যপ্রাচ্য এবং ইউরোপে থাকা প্রবাসীদের প্রভাব বাংলাদেশের নির্বাচনকে পুরোপুরিভাবে বদলে দিতে পারে এবং বড়সড় ভূমিকা রাখে। মানুষ স্পিকার, এবার যদি আমি যাই 2090 সালের পরে ডাকসু নির্বাচনের কথা। মানুষ স্পিকার, এখানে আমি কিছু কথা না যেতে পারলেই নয়। 2090 সালের দীর্ঘ প্রতীক্ষার পর 2019 সালে ডাকসু নির্বাচনটি সংগঠিত হয়। দীর্ঘ 28 বছর একটি গ্যাপে কিন্তু বোঝা যায় মানুষ স্পিকার কিভাবে ফ্যাসিস্ট সরকার তরুণদের রাজনীতিতে অংশগ্রহণ থেকে বিরত রেখেছে। মানুষ স্পিকার, 2019-এর পর ডাকসুতেও যারা নির্বাচিত হয়েছিল তারা কিন্তু ছাত্র স্বার্থের চেয়ে দলগত স্বার্থেই বেশি ভূমিকা পালন করে এবং এই 2019-এর পরে এখনো ডাকসু কিন্তু আর নির্বাচন হয়নি এবং 2019 ছিল প্রশ্নবিদ্ধ। সুতরাং মানুষ স্পিকার, আমরা মনে করি বর্তমানে যদি 2025 বা 2026-এর যদি জাতীয় নির্বাচনের আগে ডাকসু নির্বাচনটি সংগঠিত হয়, তাহলে আমরা একটি তরুণদের সমীকরণ বুঝতে পারবো। তাও আমরা পুরোপুরি এনশিওর করতে পারবো না তরুণরা কতটুকু কার্যকর ভূমিকা রাখতে পারে বা তরুণরাই পুরো পরিবর্তনের নিয়ামক। মাননীয় স্পিকার, সুতরাং আমি বলতে চাই তরুণদের উপস্থিতি একটি সম্ভাবনা হতে পারে, কিন্তু তরুণরাই যে আগামী জাতীয় নির্বাচনে ক্ষমতার পালাবদলে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে সেটি ভুল। সুতরাং এই সংসদে প্রস্তাবটি সংগৃহীত না হোক। ধন্যবাদ মাননীয় স্পিকার, ধন্যবাদ সবাইকে। আমরা তিনজন 6জন বক্তার বক্তব্য শুনলাম। আমাদের আজকের এই ছায়া সংসদের দুদলের দলনেতাদের যুক্তি খণ্ডন পর্ব আবারও কিছু কথা শুনে নিতে চাই। সে কারণে সর্বপ্রথমে আহ্বান জানাচ্ছি আজকের এই ছায়া সংসদের মাননীয় বিরোধী দলনেতা সৈয়দ সাবিত ইবনে মাহমুদকে পুনরায় 2 মিনিট তার বক্তব্য প্রদান করবার জন্য। ধন্যবাদ মাননীয় স্পিকার, আজকে আমাকে এই সংসদে আবার ফ্লোর প্রদান করার জন্য। আমি অনেক আবেগ শুনলাম, আমি অনেক গান শুনলাম, আমি অনেক ছড়া শুনলাম, আমি অনেক আবৃত্তি শুনলাম, কিন্তু কষ্টের বিষয় বিতর্ক করতে এসে বিতর্কই শুনলাম না অপোজিশনের কাছ থেকে। মাননীয় স্পিকার, আজকে যে বিষয়টা তারা কথা বলে আসছে, আমাদের বললো যে আমাদের স্মৃতিশক্তি নাকি লোপ পেয়েছে। আমার জানতে ইচ্ছে করছে স্মৃতিশক্তিটা আসলে কাদের লোপ পেয়েছে। আমরা যেই কথাগুলো বলে যাচ্ছি তার কোনো রিবাটাল তাদের কাছ থেকে আসেনি। নারীরা মুখ্য ভূমিকা পালন করতেছে, নারীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতেছে সেটা তারা বলেনি। প্রবাসী ভোট নিয়ে কোনো কথা নেই, ডাকসু নির্বাচন নিয়ে তাদের পক্ষ থেকে কোনো কথা নেই। বিতর্ক তারা আসলে এমনি এই জায়গাতেই হারে। তারপরে যে জিনিসগুলো তারা আসলে বলে যাচ্ছে সেগুলো আসলে একদম বাস্তবসম্মত নয়। প্রথমত তারা বলছে যে বিভিন্ন সার্ভের কথা। সার্ভেটা কোথায় হচ্ছে? আমেরিকায় বসে বাংলাদেশের তরুণদের নিয়ে সার্ভে হচ্ছে। ওয়াও, কি সুন্দর কথা মাননীয় স্পিকার, এবং সেটা অ্যাপ্লিকেবল হবে। এটা তাদের ভুল। দ্বিতীয় জিনিস, তারা বলে গেল আজকে এই প্রস্তাবটা যদি মেনে নেওয়া না হয় তাহলে তরুণ্যকে অস্বীকার করা হবে, তরুণ্যকে বিভিন্ন করা হবে। তরুণ্য মানে এটা না যে বিভিন্নভাবে ব্ল্যাকমেলের মাধ্যমে প্রস্তাব আপনাকে সমর্থন করাতে হবে। ধন্যবাদ। তারপরে যে জিনিসটা মাননীয় স্পিকার, তারা কি বলে যাচ্ছে আপনি নিজেই বলেন যে তরুণদের নিয়ে 25%, আবার আপনি নিজেই বলতেছেন আপনি সবার কথা ইনক্লুড করতেছেন। আপনাকে স্পেসিফিক করে দেওয়া হয়েছে আপনি তরুণদের নিয়ে কথা বলবেন। আপনি বলতেছেন যে আমরা এখানে মুখ্য ভূমিকা পালন করছে না তরুণরা, আপনারা নিজেরাই আসলে বিতর্কে কনফিউজ। তৃতীয় যে জায়গাটা, তারা বলে গেছে 1990-এর ইলেকশনের কথা, যেটার আমরা রিবাটাল দিয়ে দিচ্ছি যে 1990-এর ডাকসু ছিল, ডাকসু খুব স্ট্রংলি হ্যান্ডেল করছে। তারপরে ফ্যাসিস্ট সরকার যে কাজটা করছে, ডাকসু ইলেকশনটাই বন্ধ করে তরুণদের আসলে মেরুদণ্ডটাকে ভেঙে দিচ্ছে, যার ফলে যে সমস্যাটা হয়েছে আসলে তরুণরা আগের মতো সেই স্ট্রেংথটা পায় না যে ইলেকশন করার বা ইলেকশনে যোগ দেওয়ার। তারপরে যে জিনিসটা তারা বলতেছে, থাইল্যান্ডের কথা বলছে। আপনাকে চিন্তা করতে হবে থাইল্যান্ড আর বাংলাদেশ এক না। থাইল্যান্ডের তরুণ আলাদা, বাংলাদেশের তরুণ আলাদা, থাইল্যান্ডের এনভায়রনমেন্ট আলাদা, বাংলাদেশের এনভায়রনমেন্ট আলাদা। সেই জায়গায় আপনি আসলে বিতর্ক হয়ে যায়, আপনাদের যুক্তি আসলে কোনো জায়গায় থাকে না। তারপরে যে জিনিসটা মাননীয় স্পিকার, তারা বিভিন্নভাবে বলতেছে যে আসলে
90-এর ইলেকশনের কথা তারা যে জিনিসটা বলছে তাদের আসলে এই জিনিসটা কোনোভাবেই সমর্থনযোগ্য নয়। আমরা যে জিনিসটা বলতেছি, তরুণদেরকে আসলে বিভিন্নভাবে ম্যানিপুলেট করা যায়, তরুণদেরকে আসলে বিভিন্নভাবে মানে ম্যানিপুলেট করে রাজনৈতিকভাবে ব্যবহার করা যায়। সেই জায়গাটার থেকে তরুণরা আসলে এখানে বেশি গুরুত্বপূর্ণ না। গুরুত্বপূর্ণ কারা? যারা গত 17 বছরে ভোট দিতে পারেনি। তারা বিভিন্ন চাচা চাচির কথা বলতেছে, হ্যাঁ এই চাচা চাচিরাই আগ্রহী এখন বেশি ভোট দিতে, যে গত 17 বছরে তারা ভোট দিতে পারেনি। তরুণ কাজ করে গেছে, তরুণ বলে গেছে যে ঠিক আছে। এখন আপনারা যে গণ অভ্যুত্থানের কথা বলছেন, আমি যে জিনিসটা বারবার বলে যাচ্ছি, গণ অভ্যুত্থান শুধু রাজনৈতিক না, এটা সামাজিক ছিল। তারপরেও ধরে নিলাম আপনি যখন গণ অভ্যুত্থানটা করতে যাচ্ছেন অ্যাজ এন তরুণ হিসেবে, তখন আপনি কি বলছেন? যে ঘরে যে যেখানে আছেন সবাই আসেন। মানে আপনি শুধু তরুণ একাই গণ অভ্যুত্থান করেননি, সকল মানুষ মিলে, জনগণ মিলে, প্রবীণ মিলে, আর্মি অফিসার মিলে, সবাই মিলে, সব দলের নেতাকর্মীরা মিলে গণ অভ্যুত্থানটা করছে। ক্রেডিট একা নিয়েন না, ক্রেডিট সবাইটাকে দিয়েন, এটা গণ অভ্যুত্থান। হ্যাঁ, আপনাকে এই সংজ্ঞাটাও অন্তত বুঝতে হবে। দেখেন, আপনি যখন অ্যাজ এ ডিবেটার হিসেবে চিন্তা করবেন যে তরুণরা আসলে বিভিন্নভাবে ম্যানিপুলেট করা হয়, তরুণদেরকে আসলে রাজনৈতিকভাবে ব্যবহার করা হয়, যতদিন না পর্যন্ত তরুণদের আপনি একদম রাজনৈতিকভাবে তাদেরকে ডিসিশন মেকিংয়ে আনতেছেন, যতদিন না তরুণদেরকে আসলে সেই অধিকারটা দেওয়া হচ্ছে, ততদিন পর্যন্ত আপনি তরুণের সেই ভোটটা পাবেন না, বা তরুণরা একা সেই জিনিসটা মানে কন্ট্রিবিউশন করবে না। এখানে অধিকাংশই তরুণ। এই অধিকাংশ তরুণদের মধ্যে আপনি 90% মানুষকে জিজ্ঞেস করেন, সুযোগ পেলে তারা আমেরিকায় যাবে, তারা এই দেশে বসে থাকবে না মাননীয় স্পিকার। তো আপনি তাহলে কতটা ব্যর্থ? আপনি এখন তাদেরকে আসলে চিন্তা করাইতে হবে, আপনাকে চিন্তা করাইতে হবে যে আপনি কিভাবে কোন ওয়েতে কথা বললে আসলে তাদেরকে দেশে রাখতে পারবেন। আপনি কি সেই জায়গাতে পারছেন? এখনো পর্যন্ত সেই জায়গাতে পারেননি। আপনার দেশের মানুষরা, তরুণরা এখনো পর্যন্ত বাইরের দেশে যাওয়ারই স্বপ্ন দেখে। যতদিন না পর্যন্ত আপনি এই কাজটা করাতে পারবেন, যতদিন না পর্যন্ত আপনি তরুণদেরকে বুঝাতে পারবেন যে এটা তোমার গুরুত্ব, যতদিন না পর্যন্ত আপনি তরুণদের সাথে শিষ্ট মবগুলাকে আটকাইতে পারবেন, তরুণদের অধিকারটাকে তরুণদের বুঝিয়ে দিতে পারবেন, যতদিন না পর্যন্ত বেকারত্ব হ্রাস করাইতে পারবেন, ততদিন আপনি তরুণকে কোনোভাবে এককভাবে জাতীয় নির্বাচনে ক্ষমতা পালা বদলে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে দেখতে পারবে না। তার সাথে পালন করবে নারীরা, তার সাথে পালন করবে প্রবাসী ভোটাররা। সবকিছু মিলে আমি মনে করি মাননীয় স্পিকার আজকের এই সংসদে এই প্রস্তাবটা যাতে গৃহীত না হয়। ধন্যবাদ মাননীয় স্পিকার, ধন্যবাদ সবাইকে। সবশেষে ওয়াইন্ড আপ সেশনে আজকে ছায়া সংসদের মাননীয় প্রধানমন্ত্রী তথা সংসদ নেতা মাসুদ নামিলা আলমকে তার বক্তব্য প্রদান করার জন্য অনুরোধ করছি। যুক্তির আকাশে প্রতিবাদী সূর্য, আমি সাইদ, আমি মুগ্ধ। মাননীয় স্পিকার, আবারও সেই যুক্তির যুদ্ধে আমাকে যুক্তি খণ্ডন পদে ফ্লোর প্রদান করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। মাননীয় স্পিকার, আজকে বিরোধী দলীয় নেতা বলে গেলেন তরুণরা নাকি ম্যানিপুলেট হয়। আপনি ম্যানিপুলেট হন? আপনি তরুণ না? আসলে মাননীয় স্পিকার, মনে হলো যে তরুণদের বয়সে কিছু প্রবৃদ্ধ এখানে বসে আছে মাননীয় স্পিকার। যাই হোক, তাদের নেতা বলে গেল নারী, প্রবাসী, গ্রামীণ ভোটারের কথা। আমি বুঝলাম, কিন্তু অবাক করা ব্যাপার হচ্ছে যে তারা এরা জানেই না যে তাদের মধ্যেও তরুণ ভোটার আছে। মানে আপনি বলছেন যে গ্রামে যারা বাস করে তারা তরুণ না, তারা সবাই প্রবীণ, যারা নারী তারা তরুণ না, তারা সবাই প্রবীণ। মাননীয় ব্যাপারটা খুব হাস্যকর ঠেকলো আমার কাছে। মাননীয় স্পিকার, দেখুন, বলে তারা তরুণরা নাকি ব্যবহৃত হয়, রাজনৈতিক দলের মাধ্যমে ব্যবহৃত হয়। আচ্ছা, আমার প্রশ্ন, তারা যদি ব্যবহৃতই হতো, 24 সালের যে আন্দোলন, সেখানে তাদেরকে কেউ ব্যবহার করতে পারলো না কেন? কিভাবে তারা স্বৈরাচারের পতন ঘটালো? জবাবটা দিতে পারলেন না আপনারা আজকে। যাক, মাননীয় স্পিকার, তারা বলছেন তরুণরা আমেরিকা যাইতে চাই। আরে ভাই, কেন যাইতে চাইতেছিল? চাচ্ছিল কারণ স্বৈরাচার ছিল। এখন যে নতুন সরকার এসেছে, তরুণরা সেই পরিবর্তন আনবে, তরুণরা দেশে থাকবে। আপনি বলছেন এই পরিবর্তন দরকার, ওই পরিবর্তন দরকার। হ্যাঁ রে ভাই, আমরাও সেটাই বলছি। পরিবর্তন হলেই তরুণরা সেটাতে ভোট দিবে, তরুণরা সেই সরকারকে আনবে। আপনারা এই জায়গাটা বুঝতে কেন যে ব্যর্থ হচ্ছেন আমি বুঝতে পারলাম না। মাননীয় স্পিকার, তাদের উপনেতা বলছে নিষিদ্ধের কথা, আওয়ামী লীগ নিষিদ্ধের কথা। কেন নিষিদ্ধ হয়েছে? কারা নিষিদ্ধ করলো আন্দোলন করে? তরুণরাই তো নাকি? মাননীয় স্পিকার, তাদের সংসদ বলছে যে আমরা নাকি অস্বীকার করছি। আমরা কাউকে অস্বীকার করিনি মাননীয় স্পিকার, আমরা বলছি তরুণরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। মাননীয় স্পিকার, দেখুন, শুরুতে তারা ব্র্যাকের তথ্যকে অস্বীকার করতে চাইলো, তারা বললো এইসব তথ্য আমরা মানি না, তারপর নিজেই তাদের সংসদ সদস্যের ব্র্যাকের তথ্য দিয়ে বসে থাকলো। মানে বুঝলাম না এখানে কনফিউজ আসলে কারা, আপনারা না আমরা? মানে আমাদেরকে কনফিউজ বলে নিজেরাই কনফিউজ হয়ে গেছেন যে কি হবে। আর তাদের হচ্ছে সংসদ সদস্যের কাছে প্রশ্ন, 2090 সালে কেমন করে গেলেন আপনারা? টাইম মেশিনটা কোথায়? আমাকেও একটু দেবেন। মাননীয় স্পিকার, তরুণরা দেখুন, মাননীয় স্পিকার, আজকে বিতর্ক হচ্ছিল তরুণ ভোটাররা আগামী জাতীয় নির্বাচনে ক্ষমতার পালা বদলে অর্থাৎ গণতান্ত্রিক উত্তরণে ভূমিকা রাখবে কি রাখবে না। সেখানে আমরা কি বললাম মাননীয় স্পিকার, তারা ভূমিকা রাখবে। কেন রাখবে মাননীয় স্পিকার? কারণ যে 4 কোটি অর্থাৎ 25% তরুণ তারা আগে ভোট দিতে পারেনি। রিসার্চ বলছে মাননীয় স্পিকার যে 95.5% তরুণ ভোট দেওয়ার জন্য মুখিয়ে আছে। কেন বিরোধী দল এই জায়গাটা বুঝতে পারলো না? আমিও বুঝতে পারলাম না মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, দেখুন মাননীয় স্পিকার, আজকে সুস্থ স্বাধীন গণতন্ত্রের বাংলাদেশ যদি আমরা চাই, ক্ষমতার পালাবদলের বাংলাদেশ যদি আমরা চাই, ফ্যাসিস্ট মুক্ত বাংলাদেশ যদি আমরা চাই মাননীয় স্পিকার, তাহলে আজকের সংসদে প্রস্তাবটি গ্রহণ করতে হবে। তা না হলে এই সংসদে হেরে যাবে বাংলাদেশ, এই সংসদে হেরে যাবে গণতন্ত্র, এই সংসদে হেরে যাবে তারুণ্য মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, এই সংসদে হেরে যাবে আবু সাইদ মুগ্ধের মতো 1400 তরুণের রক্ত। তাই কোনোভাবেই আজকের সংসদে এই প্রস্তাবটিকে অবহেলা করা যাবে না, এই প্রস্তাবটি গ্রহণ করতে হবে। এই প্রস্তাবটি গ্রহণের জোর দাবি জানিয়ে মাননীয় স্পিকার আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ মাননীয় স্পিকার, ধন্যবাদ সকলকে। ধন্যবাদ এই ছায়া সংসদের মাননীয় সংসদ নেতা তথা প্রধানমন্ত্রীকে তার সর্বশেষ বক্তব্য প্রদান করবার জন্য ওয়াইন্ড আপ সেশনে। যুক্তির আকাশে প্রতিবাদী সূর্য, তুমি সাইদ, তুমি মুগ্ধ।
এই স্লোগানটি আমাদের স্লোগান এবং সেই স্লোগানের মধ্যে দিয়ে আজকে আমি মনে করি আমরা আমাদের তারুণ্যের জয় হোক সেটি আমরা প্রত্যাশা করছি। আওয়ামী লীগ শাসন আমলে ইউনিয়ন পরিষদ থেকে শুরু করে উপজেলা, জেলা পরিষদ নির্বাচন, মেয়র নির্বাচন, জাতীয় নির্বাচন, এমন কোনো নির্বাচন ছিল না যে নির্বাচনে কারচুপি এবং দুর্নীতি ছাড়া কোনো নির্বাচন হয়েছে। আমরা ট্রেড বোর্ডের নির্বাচন যদি ধরি, বিসিসিআই, বিকেএমএ, বিজিএমএ সহ সকল ট্রেড বোর্ডের নির্বাচনে কোনো রকমভাবে ইলেকশন না হয়ে সেখানে সিলেকশনের মাধ্যমে সেখানে নির্বাচিত হতো। এমনও ঘটনা ঘটেছে কোনো পাড়ায় মহল্লায় বড় অ্যাপার্টমেন্ট রয়েছে, সেই অ্যাপার্টমেন্টের কমিটি কে হবে কমিটির সভাপতি, সেই সভাপতিও নির্ধারণ করে দিত পলিটিক্যাল লিডাররা। সুতরাং বিগত সরকারের আমলে বাংলাদেশের জাতীয় নির্বাচন সহ ছোট খাটো বড় সমিতির কোনো নির্বাচনে কোনোভাবেই অংশগ্রহণকারীদের মাধ্যমে কোনো গণতন্ত্র কোনো প্রক্রিয়ার মধ্য দিয়ে আমরা নির্বাচন অনুষ্ঠিত হতে আমরা দেখতে পাইনি। আমরা বুঝতে পারছি যে মাননীয় প্রধান উপদেষ্টা এই ফেব্রুয়ারির মধ্যে একটা নির্বাচন হবার একটা আশাবাদ ব্যক্ত করেছেন। যদি সে আশাবার মধ্যে দিয়ে নির্বাচন অনুষ্ঠিত না হয় তাহলে কিন্তু আমাদের ফ্যাসিস্টদের যে কথা বলা হয় ফ্যাসিস্টটা ফিরে আসার একটা শঙ্কা রয়েই যাচ্ছে। সে কারণে মাননীয় প্রধান উপদেষ্টা ফেব্রুয়ারির মধ্যে যে নির্বাচন দেওয়ার কথা ঘোষণা করেছেন বা আশ্বাস দিয়েছেন, সেই নির্দিষ্ট সময়ের মধ্যে যদি কাঙ্ক্ষিত সময়ের মধ্যে নির্বাচন হয় তাহলে আমরা মনে করি বাংলাদেশে ফ্যাসিবাদের যে ফিরে আসবার কথা আমরা বারবার বলছি, সেই ফিরে আসাটাকে আমরা হয়তো রদ করতে পারবো। আমি শুধু তরুণ শিক্ষার্থীর উদ্দেশ্য হলে মান্না ভাই অনেক কথা বলবেন, নিশ্চয়ই আমরা শুনবো। আমি তরুণ শিক্ষার্থীদের কথা বলি। আওয়ামী লীগ তাদের যে ৭৫ থেকে সে ৭৫ তারা শিক্ষা গ্রহণ করেনি, অতীত থেকে তারা শিক্ষা গ্রহণ করেনি। তাই গত ১৫ বছরে আমরা যে নির্বাচনগুলো দেখেছি প্রত্যেকটি নির্বাচনকে দেখেছি আমরা প্রহসনের নির্বাচন হিসেবে আমরা বলতে পারি। আমরা শেখ হাসিনা পালিয়ে যাবার পর, আওয়ামী লীগ সরকার পতনের পর আমরা আওয়ামী লীগের কোনো নেতা নেত্রীকে কিন্তু দেশে পাচ্ছি না। তারা ম্যাক্সিমামই তারা বিদেশে পাড়ি জমিয়েছে, ভারত দিয়ে অন্য দেশে চলে গিয়েছে। এখন নানাজন নানাভাবে সোশ্যাল মিডিয়ার মধ্যে বলছে আমি ১ ঘন্টা পানিতে ডুবেছিলাম, কেউ বলেছে আমি বাথরুমে লুকিয়েছিলাম, কেউ বলছে আমি অনেকক্ষণ কচুরি পানার মধ্যে ছিলাম, নানা কিছু কিন্তু বিদেশে বসে বসে দিচ্ছে। কিন্তু তিনি এই কথা বলছে না আমি কেন সেই বাথরুমে লুকিয়েছিলাম, আমি কেন কচুরির পানা পাড়ি দিয়ে আমি বাংলাদেশ থেকে ভারত হয়ে বা অন্য কোনো সীমান্ত দিয়ে দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছিলাম। শেখ হাসিনা পালিয়ে যাবার পরে বাংলাদেশের নেতৃত্ব দিবার মতো আওয়ামী লীগের কোনো ব্যক্তিকে এখন খুঁজে পাওয়া যাচ্ছে না। সুতরাং ভোট তো দূরের কথা, অংশগ্রহণ করা, আওয়ামী লীগের নেতৃত্ব দিবার মতো যদি কাউকে খুঁজে পাওয়া না যায় তাহলে আগামী জাতীয় নির্বাচনে আওয়ামী লীগ ভোট করতে পারবে কি না। তাছাড়াও এই জুলাই বিপ্লবের যে শহীদ হয়েছে, শহীদদের বিচার কার্যক্রম যেভাবে শুরু হয়েছে, সেই বিচারে যদি শেখ হাসিনা সহ তার পতিত নেতা নেত্রীদের যদি সেখানে শাস্তি হয়ে যায় তাহলে কিন্তু আওয়ামী লীগ সরকার বা আওয়ামী লীগ, বিগত আওয়ামী লীগ তাদের নির্বাচন করবার সে যোগ্যতা তারা হারাবে। সুতরাং আওয়ামী লীগের নির্বাচন করবার যে দুঃস্বপ্ন, সে দুঃস্বপ্নটা আমি জানি না কতখানি তারা বাস্তবায়ন করতে পারবে, সেটি কিন্তু আমরা এখনো পর্যন্ত নিশ্চিত করে বলতে পারছি না। আমরা দেখেছি বিগত সরকারের আমলে, ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে তাকে অন্যায়ভাবে নানা রকম মামলায় তাকে আটকে রেখে জেলে পুরে রেখেছিল, ৬ বছরভাবে তাকে কারাবাস দিয়েছিল। বেগম খালেদা জিয়ার সমস্ত মামলাগুলো আইনগতভাবে নিষ্পত্তি হয়েছে। তিনি এখন একজন সাধারণ নাগরিকের মতো বাংলাদেশের একজন নেতা। আমরা আশা করব আগামী জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করে দেশের সেরা নেত্রী হিসেবে আবারও প্রমাণ করবার চেষ্টা করেন। সেটি কিন্তু আমি আজকে গণমাধ্যমের মাধ্যমে বেগম খালেদা জিয়া সহ তার দলকে আমি আহ্বান জানাতে চাই। শুধুমাত্র যে নির্বাচন কমিশন নয়, আমরা পুলিশ প্রশাসন, রিটার্নিং অফিসার, পুলিং অফিসার সহ সর্বক্ষেত্রে যারা এই ভোট কারচুপির সাথে জড়িত ছিল তাদের তদন্ত শুরু হয়েছে। তাদের যাতে অধিক তদন্ত হয় এবং কোথায় দেখেছি আমরা শতভাগ ভোট কীভাবে দিয়েছে, মৃত ব্যক্তি কীভাবে ভোট দিয়েছে, প্রবাসীরা কীভাবে ভোট দিয়েছে, শিশুরা কীভাবে ভোট দিয়েছে, কীভাবে বলেছে খুশিতে ঠেলায় আমি লাইনে দাঁড়িয়ে আছি ভোট দিবার জন্য, সেই ভোট কারা দিয়েছে সেই জিনিসটা কিন্তু আমরা জানতে চাই। আমরা জানতে চাই যখন গণমাধ্যম জিজ্ঞেস করেছিল আপনি তো একটু আগে ভোট দিয়ে গেলেন, আবার কেন পিছনে আপনি আবার ঘুরে ঘুরে দাঁড়াচ্ছেন, এমনও ব্যক্তিরা আছেন বলছেন তোমরা একবার ভোট দিবা আবার ঘুরে ঘুরে লাইনের পিছনে এসে দাঁড়াবা। এই জিনিসগুলো কিন্তু জনগণ জানবার জন্য দাবি রাখতে চাই। আমরা জানি ছাত্র জনতার গণবিপ্লবে শেখ হাসিনা পালিয়ে যাবার পর দেশের একটা নতুন পরিস্থিতি, সংকটময় পরিস্থিতি তৈরি হয়েছিল এবং বর্তমানে ভোটারের সংখ্যা প্রায় 12.5 কোটি, প্রায় 4 কোটি তরুণ ভোটার রয়েছেন। এই 4 কোটি তরুণ ভোটাররাই কিন্তু আগামী নির্বাচনে একটা চেঞ্জ মেকার হিসেবে কাজ করবে বলে আমরা মনে করি। কারণ যারা রাজনৈতিক দল করেন তারা হয়তো বা কোনো না কোনো দলের আদর্শের সাথে সংযুক্ত রয়েছেন, কিন্তু যে নতুন তরুণ ভোটাররা রয়েছেন এদের মধ্যে কিন্তু অনেকেই এখনো পর্যন্ত কোনো রাজনৈতিক আদর্শে আদর্শিত নাও হতে পারেন। সে কারণে এই তরুণ ভোটাররাই কিন্তু আগামী জাতীয় নির্বাচনে একটা চেঞ্জ মেকার হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা হিসেবে পালন করবে বলে আমাদের কাছে মনে হয়। তবে একটা বিষয় সেটি হচ্ছে গিয়ে
যে যদিও তরুণদের মধ্যে আমরা যদি ছাত্র সংগঠনের কথা ধরি, জাতীয়তাবাদী ছাত্র দল এবং ইসলামী ছাত্র শিবির দুটি ছাত্র সংগঠন সহ অন্যান্য ছাত্র সংগঠনে যারা যুক্ত রয়েছেন, তারা নিশ্চয়ই তাদের যে পছন্দের জায়গায় সেই পছন্দের জায়গায় তারা নির্ধারণ করে রেখেছেন ভোট দেবেন। তবে এই যে চেঞ্জ মেকিং গেমের মধ্যে যে গুরুত্বপূর্ণ অংশ, সেই অংশ কিন্তু বাংলাদেশের আগামীর ক্ষমতার পালাবদলে এই তরুণ ভোটাররা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বিধায় আমরা দেখতে পাচ্ছি বিএনপিও তারুণ্যের উৎসব করছে, এনসিপিও তরুণদের নিয়ে কাজ করছে, জামাতে ইসলাম কিন্তু তরুণদের কাছে ঘরে ঘরে যাচ্ছে। সুতরাং তরুণরাই কিন্তু আগামী জাতীয় নির্বাচনে ক্ষমতার পালাবদলে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আমরা মনে করি। একই সাথে আমি অনুরোধ করব যাতে কোনোভাবে নমিনেশন বাণিজ্য না হয়। প্রত্যেকটি দলের মধ্যে 5 জন 7 জন করে ক্যান্ডিডেট থাকতেই পারে, যাতে নমিনেশন বাণিজ্য আমাদের নির্বাচনের ক্ষেত্রে এক ধরনের ক্যান্সার, এই নমিনেশন বাণিজ্য যাতে না হয় এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। তবে এই পর্যায়ে আমি আহ্বান করছি আজকের এই ছায়া সংসদের সম্মানিত প্রধান অতিথি, ডাকসুর সাবেক ভিপি, নাগরিক ঐক্যের সভাপতি জনাব মাহমুদুর রহমান মান্নাকে এই পর্যায়ে প্রধান অতিথি হিসাবে তার বক্তব্য প্রদান করবার জন্য বিনীত অনুরোধ করছি। বিতর্কের সাবজেক্ট যখন বানানো হয় মানে ওটা একটা দুধারী তরোয়ারের মতো হয়, খুব দ্ব্যর্থবোধক। এটাও ঠিক মনে হয়, ওটাও ঠিক মনে হয়। যারা বিটুইন দ্য লাইন্স পড়তে পারেন তারা হয়তো ভেতরের কথাটা বোঝেন। যারা ছিল ফ্যাসিস্ট ওরা তো নাই, তারা ভোট করতে পারবে সামনে? খুব ক্যাটেগরিক্যালি নো। কারণ অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা বলেছেন তাদের বিচার সম্পন্ন হওয়া পর্যন্ত তারা কোনো নির্বাচন করতে পারবেন না। এই ফেব্রুয়ারির মধ্যে বিচার শেষ হয়ে যাবে, কয় বছর লাগে কে জানে। অতএব তারা নির্বাচন করতে পারছে না। আমাদের মনের মধ্যে ক্রোধ আছে, আমাদের দুঃখ কষ্ট আছে। আমরা কথা বলবার সবাই ওই দিনগুলো ভুলতে পারি না, যে 15 বছর নৃশংস অত্যাচার তারা চালিয়েছে, আর এই অভ্যুত্থানের সময় যে হত্যাযজ্ঞ চালিয়েছে এটার ক্ষমার কোনো জায়গা নেই, এটা ভুলে যাবার কোনো উপায় নেই। এটা একটা ঘায়ের মতো দগদগে স্মৃতিতে সবসময় এমন খোঁচায় যে কথা বলতে নিলে ওটা আসেই। আগামী নির্বাচনে কারা কারা প্রতিদ্বন্দ্বিতা করবে, যাদেরকে আপনারা গুরুত্বের সঙ্গে দেখবেন। ক্ষমতার পালাবদল তো তাদের মধ্যেই হবে, ক্ষমতার পালাবদল আওয়ামী লীগের কাছে যাবে না। ক্ষমতার অদল বদলে ডক্টর ইউনূস আরেকবার আসার সুযোগ নেই। তাহলে কাদের মধ্যে মূল প্রতিদ্বন্দ্বিতা, কারা জিততে পারে? আপনি রাজনীতি করছেন, আপনার শত্রু কি আপনি এখন বুঝতে পারছেন না। আওয়ামী লীগ তো লড়াই করেছেন, আরেকবার তাকে ঢুকতেও দেবেন না, ক্ষমতায় বসা তো দূরের কথা, কিন্তু তারা আপনার সামনে নেই। এখন রাজনীতির মাঠে লড়াই কার সাথে কার? তরুণরা নিশ্চয়ই একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। The percentage is important because নতুন ভোটার 25%, সোজা কথা নাকি 25% ক্লাস্টারের মতো এক জায়গায় ভোট দেয়, তো দ্যাট ইজ দ্য ডিসাইডিং ফ্যাক্টর, তো ওইটাই হবে। কিন্তু এই 25% কি একটা ক্লাস্টার সলিডলি গ্রানাইটের মতো ইউনাইটেড একসাথে ভোট দেবে? ওই তরুণদের যারা প্রতিনিধি ছিল তারা একসাথে আছে, এখন একটা দল করেছে, কিন্তু একটাই না, আরও কয়েকটা হয়েছে। যে দল করেছে তারাও কি খুব সলিডলি করে একটা পলিটিক্স নিয়ে সবার সামনে বা আপনাদের সামনে ওরকম করে এসছে? এই অর্থে এই প্রপোজিশনটা খুবই অ্যাবস্ট্রাক্ট। বাংলাদেশের ইতিহাস মানেই হচ্ছে তরুণ ছাত্রদের ইতিহাস, এবং আমি বিশ্বাস করি আগামী দিনেও গণতন্ত্রের জন্যে, দেশ গড়বার জন্যে যে ইতিহাস যারা তৈরি করবে, লড়াই যারা তৈরি করবে, তারাও এই তরুণ ছাত্ররাই হবে। এই আন্দোলনের মধ্যে দিয়ে যে আকাঙ্ক্ষাটা গড়ে উঠেছে, সেই আকাঙ্ক্ষার বাস্তবায়ন কারা করবে? সেইখানে আমি এটা মনে করি আজ না হোক, 1 বছর পরে হোক, 5 বছর পরে হোক, এই তরুণ অথবা 5 বছর পরে যাদেরকে তরুণ বলবেন তারাই এটাকে এগিয়ে দেবে, এটা আমি বিশ্বাস করি। তাহলে প্রজন্মের ডেফিনেশন কেমন বলে?
এই যে বলেছেন জেন জি, মানে এটার ডেফিনেশন হলো এটা জেনারেশন জি। আমেরিকাতে বা ইউরোপে 20 বছর 25 বছরের ব্যবধানে এক একটা জেনারেশনকে ডিফাইন করে এবং তারপরে তাদের কথা বলে এদের বিহেভিয়ার কেমন, এদের মেজাজ কেমন, এরা কি অযথা গরম হয়ে যায়, রাগ করে, নাকি খুবই ঠান্ডা, এরা কি খুবই ভালো ব্যবহার করে নাকি বেয়াদবি করে, সব কিছু গবেষণা করে তারপরে সেই জেনারেশনকে কোন কাজে লাগানো যেতে পারে সেইটা করে। আমাদের দেশে তো ঢাকা ইউনিভার্সিটিতেই কোনো গবেষণা চলে না এখন। আর 15 বছরে শেখ হাসিনা যা করেছে জানেন তো সবাই, কত পার্সেন্ট পাস করেছে? 40%। একটা কথা হলো আমার সরকার এবার মাত্র 40% পাস করবে, বাড়িয়ে দেন। শেখ হাসিনার নির্দেশ শিক্ষামন্ত্রীকে 40% পাস করা, উনি সেটাকে 70% করে দিয়েছেন, 80% পর্যন্ত করে দিয়েছেন। মানে শেখ হাসিনা বলে লেখাপড়ারও কত উন্নতি হচ্ছে এটা দেখাবার জন্যে। মানে একটা কুৎসিত স্বৈরাচার ছিল যার ভেতরটা আমরা সবই বুঝিনি। আজকের লড়াই এই সব কিছু নিয়ে, আর এই সব কিছু নিয়ে যে লড়াই সেটা তারুণ্য ছাড়া হবেই না। একটা কৃষকের কাছে এটা করতে পারবেন? সে গবেষণার কথা কি বলতে পারবে? সে আপনাকে বলবে যে ইকোনমিক্সে এখন কোন পলিসিটা নিলে জনগণেরও কল্যাণ হবে, আবার সামনের দিকেও যেতে পারবে। ওই অর্থে ডক্টর ইউনূস ওয়াজ আজ আ ইউনিক এক্সাম্পল, যা উনি করতে পারতেন। বাট এরকম হয় না ক্রিকেট প্লেয়ারকে ফুটবলের মাঠে নামিয়ে দিয়েছেন, খেলতে পারবে না। তো রাজনীতিটা তো করতে হবে, সব কিছু মিলে যেটা হয় সেটা ভালো হতো। থ্যাংক ইউ ভেরি মাচ, খোদা হাফেজ। আমরা ফলাফল পেয়ে গেছি। আমরা আজকের যে ছায়া সংসদের বিষয়টি হচ্ছে তরুণ ভোটাররাই আগামী জাতীয় নির্বাচনে ক্ষমতার পালাবদলে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলুন। প্রস্তাবের পক্ষ দল হ্যাঁ বলুন। প্রস্তাবের পক্ষে যারা আছে হ্যাঁ বলুন। আর যারা প্রস্তাবের বিপক্ষে আছে না বলুন। প্রস্তাবের বিপক্ষ দল না বলুন। প্রস্তাবের বিপক্ষ দল না বলুন। আমরা হ্যাঁ এবং না ভোট দুটাই পেয়ে গিয়েছি। ক্ষমতার পালাবদলে তরুণ ভোটারদের ভূমিকা নিয়ে আয়োজিত ডিবেট ফর ডেমোক্রেসির এই ছায়া সংসদে এই প্রস্তাবটি গৃহীত হয়েছে। হযযুক্তর কারণে আমরা আমাদের আজকের প্রতিযোগিতার সরকারি দল ইডেন মহিলা কলেজকে বিজয় বলে ঘোষণা করছি। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা যারা তখন টেলিভিশনের পর্দায় দেশে অথবা বিদেশে ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত আমাদের এই ছায়া সংসদ দেখলেন, আপনাদের সবাইকে আমাদের আগামী সংসদ দেখার আমন্ত্রণের মধ্যে দিয়ে আজকের মতো এই মক পার্লামেন্ট এখানেই শেষ করছি।